আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়াবিনী গল্পের পঞ্চম পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। পরের দিন সকালে টিভির খবর, গত রাতে অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সফলতা পেয়েছে, তবে ক্যাপ্টেন মিজান গুরুতর আহত অবস্থায় উদ্ধার, এখন সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। আমার বুক থেকে যেন পাহাড় নেমে গেল, চোখে অজরে পানি ঝরতে লাগলো। আমি দৌড়ে সিজদায় পড়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা শুনেছে। 2 দিন পর আমি গেলাম সামরিক হাসপাতালে। মিজান শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, কপালে ব্যান্ডেজ, তবু চোখ খোলা। আর আমাকে দেখেই ওর ঠোঁট কাঁপলো। শোনাবো, আমি কান্না আটকে বললাম, তুমি ভয় পাইয়ে দিয়েছিলে। ও আস্তে হেসে বলল, তুমি না থাকলে আমি বাঁচতাম না। বিস্ফোরণের পর শুধু তোমার নামটাই মুখে ছিল। আমি ওর হাতটা ধরে কাঁদতে লাগলাম। ও বলল, চুপ, তোমার কান্না আমার সবচেয়ে বড় শাস্তি। আমি চোখ মুছে বললাম, তুমি কি জানো আমি অনুভব করেছিলাম তোমার কণ্ঠস্বর সেই রাতেই। মিজান মৃদু হেসে বলল, কারণ আমি তখনও তোমার দোয়ার ছায়ায় ছিলাম। কয়েকদিন পর ওর অবস্থার উন্নতি হলো। ডাক্তার বলল, চিন্তা করবেন না, ক্যাপ্টেন এখন স্থিতিশীল। আমি হাসলাম, চোখে জল, ঠোঁটে শান্তির ছোঁয়া। বাইরে তখন সূর্য উঠেছে, আলো এসে পড়ছে ওর মুখে। আমি ওর পাশে বসে বললাম, তুমি আবার জেগে উঠেছো মিজান, এইবার না, আমি তোমাকে হারাতে দেব না। মিজান চোখ বন্ধ করে বলল, আমি জানি আমার পিচ্চি বউ আমায় কখনো হারাতে দেবে না। যতই যুদ্ধ আসুক, আমাদের ভালোবাসা তার চেয়ে শক্ত। আমি মাথা রাখলাম ওর বুকে, হৃদয়ের শব্দটা শুনতে পাচ্ছিলাম, ধীরে ধীরে জেগে উঠছে জীবনের মতো। হাসপাতালের সাদা রুমটা আজ অদ্ভুত শান্ত। জানালার বাইরে রোদের আলো নরম করে পড়ছে মিজানের মুখে। আর আমি বসে আছি ওর হাতটা ধরে, যেন একটু ছাড়লেই আবার হারিয়ে যাবে। মিজান চোখ খুলল ধীরে। আমি এগিয়ে গিয়ে বসলাম। ব্যথা করছে? ও মাথা নেড়ে হাসলো। তুমি থাকলে ব্যথাও শান্ত হয়ে যায়। আমি চোখ সরিয়ে তাড়াতাড়ি বললাম, আবার এইসব মিষ্টি কথা শুরু করলে ডাক্তারকে ডেকে আনবো? ও হেসে চোখ টিপে বলল, ডাক্তারকে ডাকো, কিন্তু তুমি কাছে থাকলে আমার ওষুধও লাগে না। আমার বুকটা হালকা হয়ে গেল। এই মানুষটা কত যন্ত্রণা, কত মৃত্যুর ডাক পেরিয়ে এসেছে, তবুও মুখে সেই পুরোনো হাসি। হঠাৎ দরজার টুং করে শব্দ হলো। একজন তরুণ সেনা ভিতরে ঢুকলো, চোখে অদ্ভুত শ্রদ্ধা। স্যার, আপনাকে স্যালুট। সে সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট দিল। মিজান হাত তুলে থামিয়ে বললাম, এখন স্যালুট নয়, তোমাদের খবর কি? আর ইমরান? ছেলেটা থমকে গেল, চোখে কষ্ট ভেসে উঠল। আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে রইলাম। ছেলেটি বলল, স্যার, ইমরানকে আমরা পাইনি। মিজানের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। বুকের ওপর রাখা আমার হাতটাও শক্ত করে ধরলাম। আমি ওর হাত চেপে বললাম, ওকে নিয়ে আবার তোমরা চেষ্টা করবে তাই না? সেনা ছেলেটা বলল, জি ম্যাডাম, দল পাঠানো হয়েছে, আমরা আশা ছাড়িনি। ও চলে যেতেই মিজান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, তুমি তো ফিরেছো, ও ফিরবে, আল্লাহ কাউকে অকারণে হারায় না। মিজান আমার দিকে তাকালো, ওর চোখের ক্লান্তির ভেতর ভেসে উঠল গর্ব আর শান্তি। তুমি থাকো বলেই আমি বেঁচে ফিরেছি। এই কয়েক সেকেন্ডও যদি তোমার দোয়া বন্ধ হতো, আমি এখানে শুয়ে থাকতাম না। আমার গলা আটকে গেল। এতদিন তুমি জানো আমি শুধু তোমার নামই বেঁচেছি। মিজান ডাক্তারের সঙ্গে রুটিন চেক আপে ছিল। আমি বাইরে করিডোরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই পাশেই কেউ খুব নরম কণ্ঠে বলল, আপা, আপনি ক্যাপ্টেন মিজানের স্ত্রী? আমি ঘুরে দেখলাম, এক তরুণী, মুখে স্নিগ্ধতা, হাতে একটা ডায়েরি, ওর চোখে পানি চকচক করছে। আমি চমকে বললাম, জি, আপনি কে? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ও কান্না আটকাতে না পেরে বললাম, আমি ইমরানের আপু। আমার বুকটা ধুক করে উঠল। ইমরান মানে সেই নিখোঁজ ছেলেটা? মেয়েটি মাথা নেড়ে বলল, হ্যাঁ আপা, ইমরান আপনাদের সঙ্গে অপারেশনে ছিল। রাতের পর রাত আমি দোয়া করি ও যেন বাঁচে। আপনার স্বামীর জন্য যেভাবে দোয়া করছেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি ভেজা চোখে মেয়েটির হাত ধরে বললাম, অবশ্যই, আল্লাহ কারোর কান্না খালি ফেরায় না। মেয়েটি ধীরে বলল, ক্যাপ্টেন মিজান ওর হিরো। স্যার বেঁচে ফিরেছে দেখে মনে হলো আমার ভাইও ফিরবে।
আমি কিছু বলতে পারলাম না, শুধু ওকে জড়িয়ে ধরলাম। দুই নারীর বুক ভরা কষ্ট আর আশা একই জায়গায় মিলল। মিজান ঘুমিয়ে পড়েছে, ওর নিঃশ্বাসে একটা শান্ত ছন্দ। আমি মাথা রাখলাম ওর বুকে। এই বুকটা কতবার থামার কাছাকাছি গেছে, কিন্তু আবারও বাজছে আমার জীবনের মতো। আমি আসতে বললাম, শোনো, তুমি কথা দিয়েছিলে এইবার আর আমাকে এভাবে ভয় দেখাবে না। মিজান চোখ না খুলেই হাত রাখলো আমার মাথায়। আমি বেঁচে আছি তো, ভয় কিসের? আমি ঠোঁট কামড়ে বললাম, তুমি গেলে আমি একা হয়ে যাই মিজান। ও চোখ খুলল, গভীর শান্ত প্রেম ভরা দৃষ্টি। তুমি কখনো একা হবে না। যতবার মৃত্যু আমাকে কাছে টেনে নিয়েছে, ততবার তোমার দোয়া ফিরিয়ে এনেছে। আমি কেঁপে যাওয়া কণ্ঠে বললাম, ভালোবাসলে এত কষ্ট দিতে হয়? ও হেসে বলল, ভালোবাসলে কষ্ট নয়, পরীক্ষা দিতে হয়। তুমি আমার সব পরীক্ষায় পাশ করেছো সোনা বউ। আমার ঠোঁট ভিজে গেল, ওর ঠোঁট এগিয়ে এলো, নরম উষ্ণ ধীরে। আমার কপালে একটা লম্বা চুমু দিল। এটা আমার প্রতিজ্ঞা, আবার গেলে আবার ফিরবো। যতক্ষণ তুমি আসো আমি হারাবো না। আমি ওকে জড়িয়ে ধরলাম শক্ত করে। বাইরে রাতে চাঁদ উঠেছে, জানালার কাছে রোদের মতো আলো পড়ছে। অশুভ সময় পেরিয়ে নতুন আলো আসছে। মিজান আসতে বলল, এখন ঘুমাও পিচ্চি বউ, আগামীকাল তোমাকে একটা সারপ্রাইজ দেব। আমি চমকে তাকালাম, সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ও চোখ টিপে বলল, আগামীকাল দেখবে, বউয়ের জন্য আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি হেসে ফেললাম, হৃদয়টা কেমন যেন ধকধক করছে। কি হবে সেই উপহার? কি পরিকল্পনা করছে মিজান? ওর চোখে তখন অদ্ভুত এক ঝিলিক, যেটা দেখে আমার গা শিউরে উঠল। আবার অদ্ভুত এক কাঁপনও ছড়িয়ে গেল বুক জুড়ে। আমি প্রশ্ন করতেই ও শুধু হাসলো, চেনা সেই দুষ্টু হাসি। মিজান বললাম, তুমি দেখলে না, চুপচাপ থাকো। আজকে প্রথমবার তোমার জন্য কিছু করতে চাই। মনে রাখো, এই রাতটা তোমাকে সারা জীবন মনে থাকবে। ওর কথাগুলো শোনার পর কি যেন বুকের মধ্যে হালকা কাঁপুনি নামলো। একদিকে ভয়, আরেকদিকে অদ্ভুত এক ভালো লাগা। আমি কিছু বলার আগেই মিজান আমার হাতটা আলতো করে ধরলো। এভাবে ধরলে আমার ধুক ধুক করা হৃদয়ের শব্দ মনে হয় গোটা রুমে ছড়িয়ে পড়ে। মিজান বলল, চলো চোখ বন্ধ করো। আমি বললাম, না, আমি তো ভয় পাই। মিজান বলল, আমার সাথে যখন থাকো তখন ভয় পাবে কিসের? ওর এই কথাটা শুনতেই বুকটা নরম হয়ে গেল। ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। মিজান আমার দুই হাত নিজের হাতে নিয়ে খুব আস্তে, খুব যত্ন করে এগিয়ে নিল। মনে হচ্ছিল ওর হাতের গরম স্পর্শে আমার পুরো শরীর কেমন গলে যাচ্ছে। কিছুক্ষণ পর সে ফিসফিস করে বলল, এখন চোখ খোলো। চোখ খুলতেই দেখি রুমের মেঝেতে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। মোমবাতির আলোয় পুরো ঘরটা নরম আলোয় ঝিকিমিকি করছে। বিছানার ওপর ছোট্ট একটা গিফট বক্স। আমার চোখে পানি চলে আসলো। এত সাধারণ একটা আমি, মিজান এভাবে সাজিয়েছে আমার জন্য। আমি থতমত খেয়ে বললাম, এগুলো কেন করলাম? মিজান চোখ নামিয়ে শান্ত গলায় বলল, কারণ তুমি আমার। তোমার হাসি দেখার জন্য আমি যে কোনো কিছু করব। এই কথাটা শোনার মুহূর্তে চোখের কোণ ভিজে এলো। মিজান আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না, কাঁদলে আমার খারাপ লাগে। ওর কথা শেষ হতে না হতেই আমি হঠাৎ করে জড়িয়ে ধরলাম। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওর বুকের সঙ্গে মুখ লাগানো মাত্রই সেই ভরসার গন্ধ, সেই উষ্ণতা আমাকে পুরোপুরি ভেঙে দিল। মিজান আমার মাথায় হাত বুলিয়ে খুব নিচু গলায় বলল, তোমার সাথে থাকলে বুঝি ভালোবাসা আসলেই কেমন শান্তি দেয়। আমি একটু সরে এসে বললাম, গিফটে কি আছে? মিজান রহস্যময় হাসি হেসে বলল, খুলে দেখো। আমি কাঁপা হাতে বক্সটা খুললাম। ভেতরে ছিল একজোড়া সিলভার ব্রেসলেট। একটাতে লেখা হিজ, আরেকটাতে মেইন। তারপর মিজান আমার হাত ধরে সেই মেইন লেখা ব্রেসলেটটা আমার কবজিতে পরিয়ে দিল। এটা পরে থাকবে, আমি যেখানে থাকি না কেন তুমি আমারই। ওর গলা কেঁপে উঠছিল, ওর চোখেও যেন পানি জমেছিল। মনে হচ্ছিল কোনো কষ্ট লুকিয়ে আছে ওর ভিতরে। আমি ভয় পেয়ে বললাম, মিজান, কিছু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ও মুখ গড়িয়ে নিল, কিছু না, শুধু ভয় পাই একদিন যদি তোমাকে হারাই। এই কথাটা শুনে বুকটা চিয়ে গেল। আমি ওর হাত ধরে বললাম, তুমি আমাকে হারাবে না, আমি তোমারই, শুধু তোমার। মিজান হঠাৎ আমাকে বুকের মধ্যে চেপে ধরল, এত শক্ত করে যেন মনে হচ্ছিল ও আমাকে হারাতে ভয় পাচ্ছে। ওর কণ্ঠ ভারী। মিজান বলল, প্রমিস করো, যাই হোক পাশে থাকবে। আমি চোখ বন্ধ করে বললাম, প্রমিস। রুমে তখন শুধু আমাদের নিঃশ্বাস, গোলাপের গন্ধ আর কাপা কাপা ভালোবাসা। রাত অনেকটা পেরিয়ে গেছে, রুমে শুধু মোমবাতির আলো আর গোলাপের গন্ধ। সবকিছু আজ যেন অন্যরকম। মিজান কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে এমন কিছু ছিল যা আমি পড়তে পারছিলাম না। ভয় নাকি ভালোবাসা, নাকি বিদায় নেওয়ার আগের নীরবতা, আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি ধীরে বললাম, কি হয়েছে? এমন ভাবে তাকাচ্ছ কেন? মিজান হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে আগের শক্ত আত্মবিশ্বাসটা নেই। কারণ আজ প্রথমবার মনে হলো তুমি আমার সবকিছু। আমি চমকে তাকালাম। আগে না। ও মাথা নেড়ে বলল, আগে তুমি ছিলে আমার পাগলামি, এখন তুমি আমার শান্তি। তারপরও ধীরে কাছে আসলো, খুব কাছে। ওর নিঃশ্বাস আমার ঠোঁট ছুঁয়ে যাচ্ছিল। আমার শরীর কেঁপে উঠলো। মিজান,
মিজান নরম কণ্ঠে বলল, আজ রাতে শুধু স্বামী আর স্ত্রী হিসাবে না, আমরা দুইটা মানুষ হিসাবে একে অপরের কাছে আসব। আমার গলা শুকিয়ে গেল। ও আমার মুখটা দুই হাতে ধরে বলল, ভয় পাচ্ছ? আমি আস্তে মাথা নেড়ে বললাম, হ্যাঁ। ও হেসে ফিসফিস করে বলল, ঠিক আছে, তাহলে আজ ভয়টা আমি দিতে চাই। মিজান ধীরে আমার কপালে চুমু দিল, তারপর চোখে, নাকে, গালে প্রতিটা স্পর্শে যেন কথা ছিল, তুমি আমার। আমি চোখ বন্ধ করলাম। ওর স্পর্শ মনে হচ্ছিল সময় থেমে গেছে। তারপর মিজান আমার হাত ধরে বলল, তুমি জানো, যুদ্ধের মাঠে যতবার গুলি আমার পায়ে দিয়ে গেছে, ততবার আমি শুধু একটা কথাই ভাবছি, যদি ফিরে যেতে না পারি তুমি কাঁদবে। আমার চোখে পানি চলে আসলো। তুমি এমন কথা বলো না। ও আমার চোখের পানি ঠোঁট দিয়ে ছুঁয়ে নিল। কান্না আমার পছন্দ না। আমি বললাম, কিন্তু তোমার কান্না? মিজান বলল, ওটা আমার দুর্বলতা। আমি আর ধরে রাখতে পারলাম না। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও আমার পিঠে হাত রেখে বলল, মিজান বলল, আজকে রাতটা আমাদের। রুমের নরম মিউজিক বাজতে শুরু করলো। কবে চালু করলো আমি টেরই পাইনি। ও আমাকে ধীরে কাছে টানলো। মিজান বলল, নাচবে? আমি হেসে বললাম, আমি নাচতে পারি না। ও আমার কোমর জড়িয়ে বলল, তুমি নাচবে না? আমি তোমার সাথে নাচবো। মিউজিকের তাল লাইটের মতো ধীরে, আর আমরা দুজন আস্তে আস্তে দুলতে লাগলাম। আমি ওর বুকে মাথা রেখে বললাম, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আর যুদ্ধে যাবে না। ও থেমে গেল, কোনো কথা নেই। কয়েক সেকেন্ড পর ও আমার দিকে চোখ তুলে তাকালো। ওর চোখে কঠিন কিছু ছিল। যদি দেশ আবার আমাকে ডাকে আমি যাব। আমার হৃদয় যেন থেমে গেল। না, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। মিজান আমার কপালে তার আঙ্গুল রেখে বলল, দেশ আর পরিবার দুইটাই আমার দায়িত্ব, কিন্তু তুমি আমার দোয়া হয়ে পাশে থাকবে, তাই না? আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ, কিন্তু হারানোর ভয় পাই। ও আমার ঠোঁটের কাছে এসে ফিসফিস করে বলল, আমি মরতে জন্মাইনি, আমি তোমার কাছে ফিরে আসতে জন্মাইছি। তারপর ও আমার ঠোঁটে খুব ধীরে, খুব কোমলভাবে চুমু দিল। সেই চুমুতে ছিল প্রতিশ্রুতি, ভালোবাসা আর ভয়কে জেতার শক্তি। মোমবাতিগুলো নিভে গেল ধীরে ধীরে, কিন্তু সেই রাতে দুইটা হৃদয় একসাথে হলো, ভালোবাসা, নিরাপত্তায় আর এক সীমাহীন বন্ধনে। সকালটা অন্যরকম শান্ত। রাতভর আবেগ, ভালোবাসা আর ভয় মিশিয়ে এমন এক অনুভূতি তৈরি করেছে যেটা কথায় বোঝানো যায় না। মোমবাতির গন্ধ এখনো হালকা ভাসছে রুমে। বিছানার নিচে গোলাপের পাপড়িগুলো শুকিয়ে গেছে। আর আমি ঘুম থেকে উঠে এখন ওর বুকে মাথা রেখে শুয়ে আছি। মনে হচ্ছে এই বুকটাই আমার নিরাপদ পৃথিবী। মিজান ঘুমাচ্ছে না, চুপচাপ আমাকে দেখছে। আমি চোখ খুলতেই ও হালকা এসে বলল, ঘুম ভাঙছে পিচ্চি বউ। আমি লজ্জা মুখে অন্যদিকে ঘুরে বললাম, হ্যাঁ, কিন্তু ভালো লাগছিল এভাবে শুয়ে থাকতে। ও আমার মুখে আলতো চাপ দিল, চাইলেই থাকতে পারো সারা জীবন। তারপর ব্রেসলেটটা দেখে বললাম, দেখছো, পরে উঠিও। আমি হাতটা ওর সামনে তুলে খুব গর্ব করে বললাম, হ্যাঁ, নামবো না কখনো। মিজান ধীরে আমার হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে বলল, যতক্ষণ এটা হাতে থাকবে ততক্ষণ সবাই জানবে তুমি শুধু আমার। আমি হেসে বললাম, আর তুমি? ও হাত উপরে তুলে দেখালো হিজলেখা ব্রেসলেটটা। আমি তো আগে থেকেই তোমার। সেই মুহূর্তে দরজার টোকা। মিজান বিরক্ত মুখে বলল, এই টাইমে কি আসে? দরজা খুলতেই দেখি এক নার্স দাঁড়িয়ে। স্যার, ডাক্তার ডাকতেছে, রিপোর্ট এসেছে। আমার মনে যেন কেউ ছুরি চালালো। মিজান আমার হাতটা শক্ত করে ধরলো, চলো একসাথে শুনবো। ডাক্তারের রুমে প্রবেশ করতেই পরিবেশ সিরিয়াস। ডাক্তারের চোখ নিচু। আমার বুক কেঁপে উঠল। স্যার, আপনার শরীর অনেকটা সুস্থ, কিন্তু আমরা দুজনেই থেমে গেলাম। ডাক্তার তাকালো, ক্যাপ্টেন, আপনার শরীরে এক ধরনের ইমপ্যাক্ট পাওয়া গেছে। আরেকটা বড় অপারেশন করতে হবে, না হলে ভবিষ্যতে ঝুঁকি থাকবে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, কতটা ঝুঁকি? ডাক্তার নিঃশ্বাস ফেলল, যদি সময় মতো অপারেশন না হয় আপনি চলাফেরা পর্যন্ত হারাতে পারেন। আমি চেয়ারে আটকে গেলাম। মিজান শান্ত, একটুও ভয় নেই। ও হাসলো, ঠিক আছে ডাক্তার, অপারেশন করব। আমি চেঁচিয়ে উঠলাম, এভাবে যেন সহজ না মিজান। আমি আবার তোমাকে হারানোর ভয় পাই। ও আমার দিকে তাকালো, সেই চোখে দৃঢ়তা আর অদ্ভুত শান্তি। মিজান আস্তে করে বলল, যুদ্ধে ভয় পাওয়া যায় না, সেখানে জেতার জন্য লড়তে হয়। আমি কান্না থামাতে পারছিলাম না। তুমি কথা দিয়েছিলে আর যুদ্ধ করবে না। ও আমার হাত ধরে বলল, এটা যুদ্ধ না, এটা জীবনকে ধরে রাখার লড়াই। আমি চুপ। ও আমার চোখের পানি মুছে বলল, আমি ফিরে আসবো, যেমন সবসময় এসেছি। ডাক্তার কাগজ এগিয়ে দিল, অপারেশনের তারিখ কাল সকাল। আমি হঠাৎ ভয়ে ওর হাত ধরে বললাম, আজ রাতটা আমার সাথে থাকো, একদম দূরে যেও না। মিজান আমার হাতে চুমু দিয়ে বলল, আজ রাত পিচ্চি বউ, আজ রাতটা শুধু তোমার। কেউ কিছুই আমাদের থেকে কিছু নিতে পারবে না। ও দাঁড়িয়ে আমার দিকে তাকালো, সেই পরিচিত আত্মবিশ্বাসী চোখ। তুমি ভয় পাবে না, কেননা আগামীকালও তোমার সেনা বাঁচবে। আমি আসতে বললাম, কারণ? ও হাসলো, কারণ তোমার দোয়া আমাকে হারতে দেবে না। হাসপাতালের করিডোরটা ভীষণ নীরব। মনে হয় সবাই তাদের নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত। কেউ বাঁচার যুদ্ধ, কেউ অপেক্ষার, আর আমি দাঁড়িয়ে আছি হারিয়ে যাওয়া ভয় আর বিশ্বাসের মাঝখানে।
মিজান পাশেই, কিন্তু মনে হচ্ছে আমার থেকে অনেক দূরে। আমি চুপ করে ওর হাতটা ধরে আছি। ও নিচু চোখে আমার দিকে তাকালো। চুপ কেন? আমি ধীরে বললাম, তুমি অসুস্থ, আর আমি তোমাকে হাসাচ্ছি না, রাগাচ্ছি না। আজ তোমাকে বিন্দুমাত্র কষ্ট দিতে চাই না। মিজান হাসলো, কিন্তু সেই হাসির ভিতরে ভয় লুকানো। মিজান বলল, তোমার কষ্ট দিলে আমি বাঁচি পিচ্ছি। আমি অসন্তুষ্ট মুখে বললাম, তুমি সব কথা রোমান্টিক করে দাও কেন? ও কাঁধে হাত রেখে বলল, কারণ তোমার রাগের আগুন আর ভালোবাসার গন্ধ দুটোই আমি চাই। আমি কিছু বললাম না, হাসতে চেষ্টা করছি, কিন্তু চোখ ভিজে উঠছিল। রাত, অপারেশনের আগের শেষ রাত। রুমটা পরিষ্কার, আলো নরম, আর পরিবেশটা অদ্ভুত শান্ত। মিজান বিছানায় বসে আর আমি পাশে। হঠাৎ মিজান বলল, চাইলে আজ তুমি আমাকে ঘৃণা করতে পারো। আমি অবাক হয়ে বললাম, কেন? মিজান বলল, কারণ আমি আবার তোমার চোখে ভয় এনে দিয়েছি। আমার গলা ভারী হয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে ঘৃণা করতে শিখিনি, শুধু ভালোবাসতে জানি। মিজান থেমে বলল, আগামীকাল যদি অপারেশনে। আমি সাথে সাথে ওর মুখ চেপে ধরে বললাম, একটা শব্দ না। ও আমার হাতটা নামিয়ে শান্ত গলায় বলল, জীবনে কখনো অসম্পূর্ণ কথা রেখে যাওয়া উচিত না। আমি চুপ। ও আমার কানে ফিসফিস করে বলল, যদি কাল আমার কিছু হয়? আমার পুরো শরীর কেঁপে উঠল। মিজান বলল, তাহলে এই ব্রেসলেটটা খুলিও না, আমার বদলে এটা তোমাকে আলিঙ্গন করবে। আমি কাঁদছিলাম, ফিসফিস করে বললাম, কিছু হবে না, আল্লাহ আছেন, আমি আছি। ও আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি থাকলেই আমি যুদ্ধে যেতে পারি, কারণ জানি ফেরার ঠিকানা তুমি। রুমের ছোট স্পিকারটা নরম গান বাজতে শুরু করলো। আর তুমি এমন করে তাকালে কেন? আমি কি কথাই বোঝাই ভালোবাসা কাকে বলে? আমি থমকে গেলাম। এটা আমাদের গান। মিজান আমার গালে হাত রেখে বলল, নাচবে আমার সাথে? আমি অবাক। এখন? মিজান বলল, হ্যাঁ, কাল হয়তো নাচতে পারবো না। আমি ধীরে ওর হাত ধরলাম। ও উঠে দাঁড়ালো, অনেক কষ্ট করে। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওকে ধরে রাখলাম। মিজান হাসলো। মিজান বলল, দেখছো, এখনই তুমি আমার শক্তি। আমরা দুজন খুব ধীরে নাচতে লাগলাম। গান, মোমবাতি আর দুইটা শ্বাস, সবকিছু মিলিয়ে মুহূর্তটা কাঁপছিল ভাবনায় আর ভালোবাসায়। আমি চোখ বন্ধ করে বললাম, আমি তোমাকে হারাতে চাই না। ও আমার কানে বলল, আমি হারার মানুষ না, মনে আছে? আমি মাথা নেড়ে বললাম, মনে আছে, কারণ তুমি আমার মিজান। ও হেসে বলল, আর আমি তোমার। মাধবী গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোমার পিচ্চি বউ। ও হেসে ঠোঁটে চুমু দিয়ে বলল, চিরদিনের। হুইল চেয়ারে বসা মিজানকে ধীরে ধীরে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছে। আমি ওর পাশে হাঁটছি। ও আমার হাতটা শক্ত করে ধরে আছে। শেষ মুহূর্তে ও থেমে আমাকে দেখে বলল, যদি চোখ খুলে প্রথম তোমার মুখ না দেখি? আমি কাপা গলায় বললাম, আমি সার্জারি রুম ভেঙে ঢুকে পড়বো। মিজান হেসে চোখ বন্ধ করলো। এই মেয়েকে আমি ভালোবাসি। নার্স দরজা বন্ধ করে দিল। আর আমি দেয়ালের পাশে বসে চোখ বন্ধ করে শুধু একটা কথাই পড়তে লাগলাম, হে আল্লাহ, আমার মানুষটাকে ফিরিয়ে দিও। হাসপাতালের করিডোর অস্বাভাবিক ঠান্ডা লাগছিল। সময় যেন থমকে গেছে। অপারেশন থিয়েটারের লাল লাইটটা জ্বলছে, আর আমি চুপচাপ বসে আছি। হাত দুটো শক্ত করে জড়িয়ে রেখেছি। মনে হচ্ছে এই হাতটাই আজ আমার পৃথিবী। আমি ফিসফিস করে বললাম, মিজান, আমার প্রতিশ্রুতি ভাঙলেও চলবে, কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না। চোখে পানি থামছেই না। সামনে আয়েশা হাসপাতালের বেঞ্চে বসে বলল, ভাবি, স্যার খুব সাহসী মানুষ, কিছুই হবে না। আমি মাথা নেড়ে বললাম, সাহসী মানুষই সবচেয়ে বেশি হারিয়ে যায়। ও চুপ। হাসপাতালের দেয়ালের কাটা ঘড়ির সেকেন্ড টিকটিক শব্দ শুনতে পাচ্ছিলাম। প্রতিটা টিক যেন আমার বুকের ভেতরে আঘাত করছিল। এখনো কিছু খবর নেই। আমি দাঁড়িয়ে জানালার বাইরে তাকালাম। আকাশে মেঘ, যেন অশ্রু জমে আছে। হঠাৎ দরজাটা খুলে গেল। ডাক্তার বের হলো। মুখটা ক্লান্ত, শ্বাস ভারী, আর চোখে চিন্তা। আমার বুক কেঁপে উঠল। আমি উত্তেজিত কাপা গলায় বললাম, ডাক্তার, কেমন আছে ও? ডাক্তার কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ধীরে বলল, অপারেশন সফল হয়েছে। আমি তীব্রভাবে শ্বাস নিলাম, কিন্তু আমার গলা আটকে গেল। আমি বললাম, কিন্তু কি বলুন? ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অপারেশনের সময় তার পালস কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে। সচেতন অবস্থায় আসার সুযোগ আছে, কিন্তু সময় লাগবে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাঁটু ভেঙে বসে কান্নায় ভেঙে পড়লাম। ধন্যবাদ আল্লাহ, আমার মানুষটাকে ফিরিয়ে দিয়েছ। গ্লাসের মধ্যে দিয়ে ওকে দেখলাম। অক্সিজেন মাস্ক, হৃদয় স্পন্দনের মেশিন, আর শরীরে প্রচুর ছোট ছোট টিউব। এত শক্ত মানুষটা এভাবে শুয়ে আছে, বিশ্বাসই হচ্ছে না। আমি ভিতরে ঢুকলাম। নার্স বলল, কথা বলতে পারবেন, কিন্তু খুব আস্তে। আমি ওর পাশে চেয়ারটায় বসে আস্তে করে বললাম, দেখছো, আমি বলছিলাম তুমি হারার মানুষ না। ও চোখ খুলল না, কিন্তু হৃদয় স্পন্দনের লাইনটা একটু নড়ল। আমি ওর হাত শক্ত করে ধরলাম। মাধবী বলল, মিজান, তোমার পিচ্চি বউ ডাক দিচ্ছে, শোনো।
চোখের পানি বিছানায় পড়লাম। তুমি বলেছিলে তুমি ফিরে আসবে, আর তুমি ফিরেছ, এটাই যথেষ্ট। কিন্তু এবার জেগে ওঠো। ও চোখের পাতা সামান্য নড়ল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। মাধবী বলল, মিজান, তুমি আমার কাছে শুধু স্বামী না, তুমি আমার দোয়া, আমার ভরসা, আমার নিরাপদ ঠিকানা। আমি তোমাকে ছাড়া দম নিতে পারি না। হঠাৎ ওর আঙুলটা সামান্য নড়ল। আমি চমকে উঠে বললাম, মিজান, শুনতে পাচ্ছ? অক্সিজেন মাস্কের ভিতর থেকে মৃদু শব্দ এলো, পিচ্ছি। আমি কাঁদতে কাঁদতে ওর হাতে চুমে খেলাম। হ্যাঁ, আমি আছি, আমি এখানেই। ও খুব ধীরে চোখ খুলল। চোখে ক্লান্তি, কিন্তু একটা কথা ছিল, আমি ফিরেছি প্রতিশ্রুতির মতো। আমি কাঁদতে কাঁদতে বললাম, দয়া করে আর কখনো এমন ভয় দিও না। ও দুর্বল হাসি দিয়ে বলল, ভয় না, এটা প্রমাণ ছিল তোমার আমার সবচেয়ে বড় শক্তি। আমি মাথা নিচে রেখে বললাম, আমি তোমাকে ভালোবাসি। মিজান চোখ বন্ধ করে আসতে বললাম, আর আমি তোমাকে আমিত্ব। মিজানের চোখ খুলছে মাত্র কয়েক ঘন্টা হলো, কিন্তু আমার পৃথিবী যেন আবার রং ফিরে পেয়েছে। আইসিইউ থেকে এখন ওকে কেবিন আনা হয়েছে। রুমের নরম আলো আর পরিবেশটা অদ্ভুত শান্ত। ও বিছানায় শুয়ে আছে, ক্লান্ত, কিন্তু মুখে সেই শান্ত আত্মবিশ্বাসী হাসি। আমি ওর পাশে বসে ওর হাতটা ধরে বললাম, কেমন লাগছে এখন? মিজান হালকা শ্বাস নিয়ে বললাম, কেমন লাগবে? আমার পিচ্চি বউ পাশে আছে। তারপরও ভালো না লাগার অপশন আছে। আমি লজ্জায় চোখ নিচু করে ফেললাম। আমি বললাম, সবসময় কথা বানিয়ে বলো। ও ধীরে আমার হাতটা চেপে ধরলো। আমি বললাম, তুমি যদি না ফিরতে। ও আমার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, সে কথা কখনো বলবে না। আমি মাথা নিচু করতেই ও আস্তে করে বলল, শোনো। আমি বললাম, হ্যাঁ। মিজান বলল, আগামীকাল আমাকে একটা জিনিস দিও। আমি বললাম, কি? ও হাসলো। মিজান বলল, যে লাল শাড়িটা তোমার প্রথম রাতে পরেছিলে, সেটা পরে আমার সামনে আসবে। আমি অবাক। হাসপাতালে লাল শাড়ি? মিজান বলল, হ্যাঁ, কারণ আমি আবার দেখতে চাই কিভাবে একটা ছোট্ট মেয়ে একজন সেনা অফিসারকে হাঁটুতে নামাতে পারে। আমি থমকে ওর দিকে তাকালাম। ও ক্লান্ত চোখে তাকিয়ে বলল, তুমি সুন্দর না, তুমি আমার দুর্বলতা, আমার অভিমান, আমার শান্তি। আমি আস্তে করে বললাম, আর তুমি? মিজান চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই হতে পারি না। আমি ওর হাত বুকে রেখে বললাম, আগামীকাল লাল শাড়ি আর তোমার নাম লেখা ব্রেসলেট পরে আসবো। মিজান মৃদু হেসে বলল, তাহলে কাল আমার বউকে আবার নতুন করে বিয়ে করব। আমি থেমে গেলাম। বিয়ে? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ আমার মনে হয় তোমার মতো মেয়েকে এক জীবনে একবার বিয়ে যথেষ্ট না। আমার শ্বাস আটকে গেল। মাধবী বলল, কতবার করবে? মিজান চোখে দুষ্ট হাসি রেখে বলল, যতদিন তুমি বলবে। মিজান, আমি তোমার। আমি আসতে বললাম, আমি তো তোমারই। ও দুর্বল গলায় বলল, তাহলে কাল থেকে শুরু হবে প্রথম নতুন বিয়ে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।